আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির নামে সারা বাংলাদেশে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, কি পরিমাণ দখলদারিত্ব হচ্ছে এবং বিএনপির নাম ভাঙিয়ে পুরো অফিস আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে, গ্রামে গঞ্জে যে নতুন তাণ্ডব শুরু হয়েছে, তার আমার নিজের কিছু বাস্তব যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে বলবো, যেন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু তার আগে জনাব মির্জা আব্বাসের একটি বক্তব্য, যেটা কিনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, সেটা সম্পর্কে কিছু বলে নেই। মির্জা আব্বাস একেবারে পাবলিকলি একটা জনসভাতে যেটি বলেছেন যে গত কয়েকদিন আগে একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, যিনি কিনা হিন্দু, তো তার অফিসে বিএনপির পরিচয়ে এক দল লোক হামলা করে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তো মোটা অঙ্কের চাঁদা দাবি করার পর তাদের সঙ্গে যারা মালিক পক্ষ, মির্জা আব্বাস সাহেবের একটা পরিচয় ছিল। তো তারা মির্জা আব্বাস সাহেবকে টেলিফোন করেন এবং মির্জা আব্বাস সাহেব সেই চাঁদাবাজদের সঙ্গে সরাসরি কথা বলেন। তো তিনি পরিচয় দেন যে তোমরা বিএনপির কোন সংগঠনের সাথে জড়িত। আমার নাম মির্জা আব্বাস। তো মির্জা আব্বাসকে তারা চিনেন না এবং মির্জা আব্বাস নামে যে কেউ টেলিফোন করেছে সেইভাবে তাদের মধ্যে কোনো টু শব্দ বা রা আরও নেই। এখন বোঝার চেষ্টা করুন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপি করেন এরকম কোনো লোকদের নিকট যদি মির্জা আব্বাস সাহেব টেলিফোন করেন, ইশরাক সাহেব টেলিফোন করেন, আব্দুল আল মিন্টু সাহেব টেলিফোন করেন, মির্জা ফখরুল সাহেব টেলিফোন করেন, এমনকি আমি গোলাম মাওলা রনি টেলিফোন করি, পিনাকি সাহেব যদি টেলিফোন করেন, এটা বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবেন অথবা ভয় পাবেন। কিন্তু যারা গোলাম মোল্লা রনিকে চিনবেন না বা যে নামগুলো বললাম তারা চিনবেন না, তারা বিএনপির সঙ্গে যে সম্পৃক্ত নয় এটি বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার নেই। তো যাই হোক, মির্জা আব্বাস সাহেব রীতিমতো সেই চাঁদাবাজদের দ্বারা অপমানিত হলেন টেলিফোনে এবং চাঁদাবাজরা পাল্টা হুমকি দিয়ে বলল যে আমরা 1 ঘন্টা পরে আসছি। তো এই কথা বলে তারা চলে গেল। এর মধ্যে যখন মির্জা আব্বাস সাহেব জানলেন, তিনি ওই যে ঘটনাটি ঘটেছে বিএনপি অফিসের একদম পাশে, তিনি ছাত্রদলের কিছু নেতা তাদেরকে বললেন এবং তারা গিয়ে সেই অফিসে উপস্থিত হলো। এরপরে কি হয়েছে সেটা আর মির্জা আব্বাস বলেননি। আমার নিজের কথা বলি, যখন 6 তারিখ বা 7 তারিখে টার্মাইল অবস্থায় আমার বড় ছেলের যে শ্বশুর, তার বেশ বড় ব্যবসা, কোনো দল করে না, কিছু করে না, কিন্তু ব্যবসা বড়, নিরিবিলি মানুষ, এবং বিএনপি অফিসের 2-3টা বিল্ডিং পরেই তার একটা বেশ বড় সড়ো অফিস। বাংলাদেশের যে কটি ম্যান পাওয়ারের খুব বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে আমার যে বিআই, তার ব্যবসা প্রতিষ্ঠানটা অন্যতম। তো এখন এরকম বিএনপির পরিচয় দিয়ে সেই আমার বিআইকে টেলিফোন করলো, তো ভয় দেখালো, আসছি। তো আমি বললাম যে আমাকে উনি ভয়ে টেলিফোন করলেন, আমি বললাম যে এখন তো মিলিটারি নাই, পুলিশ নাই, আমি আপনাকে কিভাবে রক্ষা করি, আমি যারা টেলিফোন করেছে বা তারা কি আসছে তাদেরকে একটু দেন। তো বললো যে না, আমাকে কেউ টেলিফোন শুরু করে ভয় দেখাচ্ছে, তারা আসছে কিন্তু নামও বলছে না, কোনো কিছু বলছে না। তো তখন আমি আর কালো বিলম্ব না করে যুব দলের একজন নেতা, তাকে টেলিফোন করলাম যে আপনি আমার এই বিয়ের অফিসে যান এবং সেখানে গিয়ে তারপরে একটু নিরাপত্তার ব্যবস্থা করেন এবং খুব চুপচাপ বসে থাকে যে কারা আসে। তো যাই হোক, এরপরে আর তারা আসেনি, সেখানে আসেনি। এটা গেল আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। তারপর যেটা শুনলাম, এই গুলিস্তানের যে বড় বড় মার্কেটগুলো রয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনের মার্কেটগুলো রয়েছে, এইগুলোর যে নেতৃত্বে আওয়ামী লীগের যে সকল পান্ডারা ছিলেন তারা তো পলাতক। 1 ঘন্টা লাগেনি সেই জায়গাগুলো বিএনপির যারা লোকজন তারা দখল করে ফেলেছে
এবং এখানে মালিক সমিতি মানে এই মার্কেটগুলো একটা বড় বড় মার্কেট, এই গুলিস্তানের যে সিটি কর্পোরেশনের বড় বড় মার্কেটগুলো, এই মালিক সমিতি যারা হ্যান্ডেল করেন তাদের আয় মাসে কোটি কোটি টাকা। তো সেই কাজগুলো করতে 1 ঘন্টাও দেরি হয়নি। আমি ঠিক একটা মার্কেটের একজন কর্তা ব্যক্তির সাথে মানে এমপ্লয়ি, তার সঙ্গে আমার পরিচয় আছে, এর কারণে তার মেয়ে বিয়ে দিচ্ছে যেখানে তারা ভাড়া থাকেন, আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে। তো আমি সেই কর্মকর্তা, তিনি বোধহয় ওই মার্কেটের ম্যানেজার, তাকে জিজ্ঞেস করলাম যে আগে যিনি ছিলেন মার্কেটের সভাপতি তিনি কেমন আছেন। তো বললো যে তিনি তো পলাতক, তার জায়গায় তো নতুন লোক চলে আসছে, যারা এখন মানে কোনো কমিটি নেই কিছু নেই, কিন্তু তারা অফিস দখল করে সেই লুটপাট শুরু করে দিয়েছে গুলিস্তানের সবগুলো মার্কেটে। একই ঘটনা যে সিবিএ গুলো, ব্যাংকের যে সিবিএ গুলো আছে খুবই শক্তিশালী, সরকারি ব্যাংকগুলোর যে সিবিএ সেখানে হচ্ছে। প্রাইভেট ব্যাংকগুলোতে তাণ্ডব চলছে রীতিমতো। বিভিন্ন সরকারি অফিসের যে সিবিএ গুলো রয়েছে, চতুর্থ শ্রেণী কর্মচারীদের অ্যাসোসিয়েশন, তারা অনেক কিছু ডমিনেট করে। ওয়াসাতে গিয়ে দেখেন, পিডিবিতে গিয়ে দেখেন, পল্লী বিদ্যুতে গিয়ে দেখেন কি অবস্থা তৈরি হয়েছে। তারপর গ্রামগঞ্জে আমি মনে করি যে আমার যে নির্বাচনী এলাকা গলাচিপা এবং দশমিনা এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থানে আছে। কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেও যে খবরগুলো পাচ্ছি খুবই হতাশা ব্যঞ্জক। আমি অনেককে বলছি যে একটু থানায় যান। থানায় যাওয়ার পরে থানার যারা কর্মকর্তা, দশমিনা থানা এবং গলাচিপা থানা, তাদের বক্তব্য হলো যে আমরা এখন এই মুহূর্তে মুভ করতে পারবো না, কোথাও যেতে পারবো না। অনেকে উৎসাহী হয়ে সেনাবাহিনীর কাছে গিয়েছে, তাদের কাছে অভিযোগ দিয়েছে, সেখানেও কোনো রেসপন্ড নেই। ওখানে যারা কমিটি গলাচিপা দশমিনাতে, ওখানে মোটামুটি 3টি গ্রুপ, 4টি গ্রুপই ওখানে আসলে শক্তিশালী। আমি যেহেতু নির্বাচন করেছি, তো আমার কিছু লোকজন সেখানে আছে, এই একটা গ্রুপ। এরপর ওখানে সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান খান সাহেব, তার কিছু লোকজন আছে, তাদের একটা গ্রুপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন জনাব হাসান মামুন, তার একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ আছে গোলাম মোস্তফা নামক একজন ব্যবসায়ী আছেন, তার একটা গ্রুপ আছে। তো এই 4টি গ্রুপ সক্রিয় সেখানে। আর কমিটি, ওখানে কমিটি, পাল্টা কমিটি,